হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের যে 30 ডেজ লাইফ সায়েন্সেস সিরিজ চলছে তারই আজকে ডে 12। এই ডে 12-এ রয়েছে 20খানা প্রশ্ন। এই 20খানা প্রশ্নর সাথে কিছু থাকবে এক্সট্রা ইনফরমেশন। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, এটা তোমাদের জন্য একটা মক টেস্টের মতো হয়ে যাবে। তোমরা সবার লাস্টে বুঝতে পারবে তোমরা নিজেরা কতগুলো করতে পারলে, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের প্রতিটা ভিডিওতেই 20খানা করে প্রশ্ন রয়েছে। এর আগে 11খানা ভিডিও দিয়েছি, যারা দেখোনি ওইগুলো তোমরা এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। আর এই সমস্ত পিডিএফ গুলো যদি চাও, বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ওখানে উত্তর সহ পিডিএফ গুলো সব আমি প্রোভাইড করি। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যদি সব চাও, এনএম জিএনএম এর তারও আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। যে কোনো পরীক্ষার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ফলো করা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা যদি ফলো করি, সেখান থেকে কোন ধরনের কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা যেমন জানতে পারি, তেমন প্রশ্ন রিপিট হলে সেটাও কিন্তু আমাদের হেল্পফুল হয়। তো আর দেরি না করে আজকের ক্লাসটাও স্টার্ট করছি। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে শুক্রাণুর উৎপাদন ঘটে কোথায়? চারটে অপশন রয়েছে: সার্টোলির কোষ, সেমিনিফেরাস টিউবিলস, ইউনিফেরাস টিউবিলে, ভাস ডিফারেন্সে। শুক্রাণুর উৎপাদন ঘটে সেমিনিফেরাস টিউবিউলস। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে দুইয়ের দাগের রয়েছে থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স। থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স হলো একটি অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনোটাই নয়। এর মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা অপশন খয়েরটা হয়ে যাবে। অর্থাৎ এখানে থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স এটা হলো একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়া নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপাদন করে, তাদেরকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বাকি যে অপশনগুলো রয়েছে দেখো, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ব্যাসিলাস, আর নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো তোমার নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস। এগুলো বলে দিলাম আগের, কারণ আগের যে সিরিজগুলোতে এই সমস্ত কোশ্চেন দিয়েছিলাম, তো সেই জন্য শুধু বলে দিলাম, ঠিক আছে, আর লিখলাম না। এরপরে তিনের দাগের কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? চারটে অপশন রয়েছে। এটা আগের ইয়ারের কোশ্চেনের মধ্যে ছিল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে, সেই কোশ্চেনটাই তুলে দিয়েছি। দেখো কি রয়েছে, যে জিন হলো নিউক্লিওটাইডের পর্যায়ক্রম। ডিএনএ থেকে এমআরএনএ প্রতিলিপি গঠিত হয়। জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, জিনের মিউটেশন ঘটে। দেখো এর মধ্যে অপশনগুলো দেখো, জিন হলো নিউক্লিওটাইডের পর্যায়ক্রম, এটা ঠিক। ডিএনএ থেকে এমআরএনএ প্রতিলিপি গঠিত হয়, এটাও ঠিক। ডিএনএ থেকে এমআরএনএ যে সংশ্লেষিত হয়, ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষণ প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন প্রক্রিয়া। এরপরে রয়েছে জিনের মিউটেশন ঘটে, এটাও ঠিক। জিনের মিউটেশন ঘটে গেলে সেখান থেকে বিভিন্ন নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হতে থাকে বা কোনো ধরনের রোগ সৃষ্টি হতে পারে। যেটা ঠিক নয় সেটা হয়ে যাবে জিনকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না, এটা হয়ে যাবে ঠিক নয়। অর্থাৎ জিনকে পরিবর্তন করা যায়, ঠিক আছে, এটা যদি থাকতো তাহলে এখানে মানে সঠিক নয় এই উক্তিটা, এটা ভুল হতো। তো এখানে যেহেতু প্রশ্ন চেয়েছে কোনটা সঠিক নয়, সেটা অপশন কয়েকটা হয়ে যাবে, জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, মানে জিনকে পরিবর্তিত করা যায়, এটা হবে এই এখানের মধ্যে, মানে জিনের বৈশিষ্ট্যের মধ্যে এগুলো পড়ে। এরপরে চারের দাগের কোশ্চেন রয়েছে দেখো, চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোন কোষ? রড কোষ, কোন কোষ, রক্তকোষ, পেশিকোষ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে কোন কোষ। কোন কোষ যাদের চোখে বেশি পরিমাণে থাকে তারা উজ্জ্বল আলো আর বর্ণ শোষণে সক্ষম, যেমন আমরা মানুষেরা। আর রড কোষ যাদের চোখে বেশি থাকে তারা রাতের বেলায় ভালো দেখতে পায়, তাদের যেমন নিশাচর প্রাণীরা, যেমন বাদুড় বলো, পেঁচা বলো, এরা রাতের বেলায় বেশি দেখতে পায়, কারণ এদের চোখে রড কোষের সংখ্যা বেশি থাকে। পাঁচের দাগের কোশ্চেন দেখো রয়েছে, ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন অঙ্গাণু? কোন কোষে অঙ্গাণু? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে লাইসোজোম। অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। মানে ব্যাঙাচি থেকে সম্পূর্ণ ব্যাঙে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সাহায্য করে লাইসোজোম।
এরপরে 6 দাগের কোশ্চেন, খুব সোজা একটা কোশ্চেন রয়েছে দেখো, কোষের মস্তিষ্ক বলা হয় কোন কোষীয় অঙ্গাণুকে? নিউক্লিয়াসকে, মাইটোকন্ড্রিয়াকে, রাইবোজোমকে, লাইসোজোমকে। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াস হলো কোষের পার্ট। তো নিউক্লিয়াস ছাড়া কিন্তু কোষের সমস্ত যে জৈবিক কার্যকলাপ সেগুলো সম্পন্ন হবে না। নিউক্লিয়াস না থাকলে কোষটা মৃত হয়ে যাবে। তো সেই জন্য কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। এরপরে 7 দাগের কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি ইন্ডোল বর্গযুক্ত হরমোন? উদ্ভিদ হরমোন। 4টে অপশন রয়েছে, IA, IBA, IPA সবগুলো। দেখো এর যে ফুল ফর্ম গুলো যদি আমরা দেখি, IA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, আর IPA ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। তো এখানের সবগুলোতে রয়েছে দেখো ইন্ডোল ইন্ডোল ইন্ডোল, তাহলে এখানে সবগুলো অপশানই হবে ইন্ডোল বর্গযুক্ত হরমোন। অপশান ঘয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 8 দাগের কোশ্চেন হচ্ছে, একটি স্টেরয়েড জাতীয় হরমোন হলো, নিম্নলিখিত কোনটি একটি স্টেরয়েড জাতীয় হরমোন? ইস্ট্রোজেন, গ্লুকাগন, ইনসুলিন, অক্সিটোসিন। এর মধ্যে যেটা স্টেরয়েড জাতীয় হরমোন সেটা হবে অপশান কয়টা? ইস্ট্রোজেন। এরপরে রয়েছে হচ্ছে কি 9 দাগের কোশ্চেন, পাতার বার্ধক্য দশা বিলম্বিত করে কোন হরমোন? 4টে অপশন রয়েছে, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড। পাতার বার্ধক্য দশা বিলম্বিত করে সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন হরমোন পাতার মধ্যে যে ক্লোরোফিল অণু থাকে সেগুলোকে সহজে বিনষ্ট হতে দেয় না, ফলে পাতাটা অনেক দিন পর্যন্ত, আর পাতার যদি ক্লোরোফিল থাকে তাহলে ওই পাতা খাদ্য সংশ্লেষ করতে পারবে এবং পাতাটা অনেক দিন পর্যন্ত সবুজ থাকবে। ক্লোরোফিল বিনষ্ট হয়ে গেলে পাতা হলুদ বর্ণ ধারণ করে এবং গাছ থেকে ঝরে পড়ে যায়। সেই জন্য হচ্ছে গিয়ে পাতা, যে সমস্ত পাতা সবুজ থাকে ওর মধ্যে কিন্তু ক্লোরোফিল অণুগুলো ঠিকঠাক থাকে। এটা ঠিক রাখতে সাহায্য করে সাইটোকাইনিন। অপশন গয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে 10 কোশ্চেন, দেখো নিম্নলিখিত কোন উদ্ভিদে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়? ডাইসেন্ট্রিক ক্রোমোজোম আগের দিনে বলেছিলাম, একটা ক্রোমোজোমের মধ্যে যখন দুটো সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। 4টে অপশন রয়েছে, ভুট্টা, আম, ধান কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? ভুট্টা। ভুট্টার মধ্যে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়। এরপরে 11 নম্বর কোশ্চেন, আদার অঙ্গজ জনন সম্পন্ন হয় নিম্নলিখিত কোনটার দ্বারা? রাইজোমের দ্বারা, ঊর্ধ্বধাবকের দ্বারা, ধাবকের দ্বারা, বক্রধাবকের দ্বারা। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন খ, ঊর্ধ্বধাবকের দ্বারা। এরপরে 12 কোশ্চেন রয়েছে, দেখো একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্রোমোজোম থেকে এই কোশ্চেনটা রয়েছে, ক্রোমোজোমের কোন অঞ্চলে ডিএনএ অণুর রিপিটেটিভ সিকোয়েন্স দেখা যায়? রিপিটেটিভ সিকোয়েন্স বা পৌনঃপুনিক অঞ্চল, ডিএনএ অণুর পৌনঃপুনিক অঞ্চল দেখা যায় ক্রোমাটিন, প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ, টেলোমিয়ার। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে টেলোমিয়ার। যেখানে ক্রোমোজোম শেষ হচ্ছে সেই টেলোমিয়ার প্রান্তে ডিএনএর রিপিটেটিভ সিকোয়েন্স দেখা যায়। মানে ধরো যে হচ্ছে কি, যে ওখানে যে নাইট্রোজেন বেস থাকে সেটা পরপর পরপর একই থাকে, সেটাকেই বলা হয় ডিএনএ রিপিটেটিভ সিকোয়েন্স বা পৌনঃপুনিক অঞ্চল। তো এইভাবে থাকে। এরপরে রয়েছে দেখো নেক্সট, হটস্পটের বৈশিষ্ট্য কোনটা? হটস্পটের বৈশিষ্ট্য, সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্য, এই এলাকাগুলিতে বিপন্ন প্রজাতির সংখ্যা বেশি, এই এলাকাগুলিকে সংরক্ষণের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে উপরের সবগুলোই। হটস্পটের বৈশিষ্ট্য কিন্তু সবগুলোই, যে যে অঞ্চলটাকে হটস্পট বলে চিহ্নিত করা হয় সেই অঞ্চলটার মধ্যে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য দেখা যায়, আর ওই জীববৈচিত্র্য যেহেতু বিপন্ন প্রজাতির হয়ে যায় সেই জন্য ওই এলাকাকে কিন্তু সংরক্ষণের জন্য অগ্রাধিকার দেওয়া হয়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো হটস্পটের মধ্যে থাকে। আমাদের ভারতে 4টা হটস্পট অঞ্চল রয়েছে। এরপরে রয়েছে 14 দাগের কোশ্চেন, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, ভারতবর্ষের সর্বপ্রথম ন্যাশনাল পার্কটি স্থাপিত হয়, যেটা স্থাপিত হয়েছিল সেটা কোনটা? পেরিয়ার, কাজিরাঙা, করবেট নাকি বন্দিপুর? দেখো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে জিম করবেট ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, যেটা 1936 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছিল। আর এটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এই ন্যাশনাল পার্কটা, যার নাম জিম করবেট,
এটা ভারতের প্রথম ন্যাশনাল পার্ক ছিল, 1936 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে রয়েছে 15 দাগের কোশ্চেন, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন হলে এই ধরনের কোশ্চেন দেখা যায়। দেখো রয়েছে, দেখো অ্যাম্পিসিলিন ও টেট্রাসাইক্লিন প্রতিরোধী দুটি জিন পাওয়া যায়, কোনটি অ্যাম্পিসিলিন আর টেট্রাসাইক্লিন প্রতিরোধী দুটি জিন পাওয়া যায় কোন প্লাজমিড ভেক্টরে? এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এগুলো কোনোটা প্লাজমিড ভেক্টরের, কোনোটা কসমিড ভেক্টর বা কোনোটা কৃত্রিম ভেক্টরের, মানে সবগুলো ভেক্টরের উদাহরণ দেওয়া রয়েছে। দেখো এর যে অপশনগুলো রয়েছে PBR322, PUC19, YAC, BAC, এর মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে, যে প্লাজমিড ভেক্টরের মধ্যে অ্যাম্পিসিলিন আর টেট্রাসাইক্লিন এই দুটো প্রতিরোধী জিন পাওয়া যায় সেটা হবে PBR322। এই PBR322 কোলি নামক ব্যাকটেরিয়া থেকে সংশ্লেষ করা হয়, মানে ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায় এই প্লাজমিড ভেক্টরটা। এরপরে বাকি যে অপশনটা রয়েছে দেখো PUC19, এটাও একটা প্লাজমিড ভেক্টর, আর YAC, BAC এই দুটো কৃত্রিম ভেক্টর। এরপরে রয়েছে 16 দাগে, নিম্নলিখিত কোন পদ্ধতিটি ভারতে সর্বাধিক গ্রহণযোগ্য? চারটি অপশন রয়েছে, কন্ডোমের ব্যবহার, টিউবেক্টমি, ভাস্কুটমি, মৌখিক গর্ভনিরোধক বড়ি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ভারতবর্ষে যেটা সর্বাধিক গ্রহণযোগ্য সেটা হলো অপশন ঘয়েরটা, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এরপরে 17 দাগের কোশ্চেন, এর মধ্যে কোনটি যৌনসঙ্গতভাবে সঞ্চারিত রোগ? এরপরে এর অপশনগুলো রয়েছে, দেখো লেপ্রোসি, টিটনাস, টাইফয়েড, হেপাটাইটিস বি। এর যে সঠিক অপশন হয়ে যাবে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি, এইডস, এর সমস্ত রোগগুলো যৌনসঙ্গতভাবে সঞ্চারিত হয়। এরপরে 18 কোশ্চেন, মাটির সংস্পর্শে নিম্নলিখিত রোগগুলোর মধ্যে কোনটা মাটির সংস্পর্শে ছড়ায়? গনোরিয়া, সিফিলিস, টিটনাস, প্লেগ। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে টিটেনাস। এরপরে রয়েছে 19 দাগের কোশ্চেন, ভ্যাকসিনেশন বা টিকাকরণ প্রদান করে প্রাকৃতিক অনাক্রমতা, সক্রিয় অনাক্রমতা, নিষ্ক্রিয় অনাক্রমতা, কোনোটাই নয়। ভ্যাকসিনেশন বা টিকাকরণ এটা সক্রিয় অনাক্রমতা প্রদান করে, অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। আজকের লাস্ট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো অ্যালার্জির দরুন যে ইমিউনোগ্লোবিউলিন অত্যধিক হারে বৃদ্ধি পায় সেটি কোনটি? IgG, IgA, IgM, IgE। দেখো ইমিউনোগ্লোবিউলিন IgE এটা যদি বেশি পরিমাণে বৃদ্ধি পায় তাহলে অ্যালার্জি দেখা যায়। এরপর যে অপশনগুলো রয়েছে দেখো IgG, এটা হলো আদর্শ অ্যান্টিবডি যেটা কি হয়, আদর্শ ইমিউনোগ্লোবিউলিন যেটা হচ্ছে গিয়ে মানে অ্যান্টিবডি, তো এগুলো হচ্ছে অ্যান্টিবডিরই ইংলিশ ইমিউনোগ্লোবিউলিন। এই সমস্ত যে IgG মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে কিন্তু প্লাসেন্টার মাধ্যমে যেতে পারে, আর কোনো ইমিউনোগ্লোবিউলিন মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে যেতে পারে না। শুধুমাত্র এই IgG এটা আদর্শ ইমিউনোগ্লোবিউলিন যেটা মাতৃদেহ থেকে সন্তানের দেহে যেতে পারে প্লাসেন্টার মাধ্যমে। IgA রয়েছে, দেখো IgA যে কোনো ক্ষরণকারী কোষ থেকে, যেমন ধরো হচ্ছে মাতৃস্তন দুগ্ধ থেকে বা হচ্ছে গিয়ে আমাদের অশ্রু থেকে, ঘাম থেকে, লালা থেকে, এই সমস্ত যে কোনো ক্ষরণকারী বস্তু থেকে এই ধরনের IgA ইমিউনোগ্লোবিউলিনটা ক্ষরিত হয়, ক্ষরণকারী বস্তু থেকে। ক্ষরণকারী কোষ হোক বা বস্তু হোক, বস্তু নয় ঠিক, ক্ষরণকারী কোষ এগুলো থেকে ক্ষরিত হয়। এরপরে IgM রয়েছে, IgM হলো একটা পেন্টামার ইমিউনোগ্লোবিউলিন যার 5টি বাহু রয়েছে, আর এই ইমিউনোগ্লোবিউলিনটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় আকারের হয়, পেন্টামার হয় বলে এটা সব থেকে বড় আকারের হয়। তো এই ছিল তোমাদের আজকের সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানিও। আগের ভিডিওগুলো যারা দেখতে চাও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর একটা লাইক করে যেও, কারণ তোমরা যত লাইক করবে আমি তত তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনার মোটিভেশন পাবো। তো এই 30 দিনের সিরিজ কমপ্লিট করলে তোমাদের লাইফ সায়েন্সের অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেনে অনেক কমন পাবে, কারণ এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারকে ফলো করেই বানানো রয়েছে। সেই জন্য তোমরা সমস্ত সিরিজগুলো দেখো আর খুব ভালো করে প্রস্তুতি নাও। যে সমস্ত এক্সট্রা ইনফরমেশনগুলো মনে হবে খাতায় লিখে রাখার দরকার লিখে রেখো, তাতে কি হবে যখন পরীক্ষার সময় আসবে তখন চট করে ওই এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে গেলেও ওখান থেকে তোমরা অনেকটা জিনিস কভার করতে পারবে। আজকে এতটাই, আবার দেখা হবে পরের ক্লাসে। টাটা।